বিসমিল্লাহির রহমানির রহিম। নেশটাউন কলেজের স্কুল শাখার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। তাদের রসায়ন পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় এর দ্বিতীয় ক্লাস আজকে আমরা শিখব। গত ক্লাসে আমরা শিখেছি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে। আজকে আমরা শিখব বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। তো আমরা শুরু করি রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। আমাদের প্রশ্ন আসে যে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক পরিবর্তন যা, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তা। অর্থাৎ দুই বা ততোধিক অণু পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি নতুন ধর্মবিশিষ্ট কোনো অণু পরমাণু বা আয়ন গঠন করে, সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো আজকে আমরা শিখব রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। তো রাসায়নিক বিক্রিয়াকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন যদি আমরা বিক্রিয়ার দিক এর উপর ভিত্তি করে প্রকারভেদ করি, বিক্রিয়ার দিক, তাহলে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একমুখী, উভমুখী। একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়া কি? যে সকল রাসায়নিক বিক্রিয়া শুধুমাত্র সম্মুখ দিকে অগ্রসর হয়, পশ্চাৎ দিকে অগ্রসর হয় না, সে সকল রাসায়নিক বিক্রিয়াকে আমরা একমুখী রাসায়নিক বিক্রিয়া বলতে পারি। আর উভমুখী রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, উৎপাদ আবার বিয়োজিত হয়ে বিক্রিয়কে ফিরে আসে। আমরা একটু উদাহরণ দিই। এখানে এক নম্বর বিক্রিয়ায় দেখা যাচ্ছে পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা তাপ দেই, তাহলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি হবে। এই অক্সিজেন গ্যাস যদি বিক্রিয়া স্থল থেকে চলে যায়, তাহলে এই বিক্রিয়াটি একমুখী হয়ে যাবে। এই বিক্রিয়ার পশ্চাৎ দিকে ফেরার কোনো সুযোগ থাকবে না। এবার দুই নম্বর বিক্রিয়ায় হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। এই হাইড্রোজেন আয়োডাইড আবার বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়। অর্থাৎ হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে। এই হাইড্রোজেন আয়োডাইড আবার বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হচ্ছে। অর্থাৎ এই বিক্রিয়ায় বিক্রিয়া করে উৎপাদে পরিণত হচ্ছে, আবার উৎপাদ নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়কে ফিরে আসতেছে। অর্থাৎ এই বিক্রিয়া সম্মুখ দিকে এবং পশ্চাৎ দিকে উভয় দিকে অগ্রসর হচ্ছে। সুতরাং এই বিক্রিয়াটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে আরেকটা উদাহরণ দিই আমরা। আরেকটা উদাহরণ দিই, যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। এই অ্যামোনিয়া আবার ভেঙে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হয়। তাহলে এই যে দুই নম্বর বিক্রিয়া, এই দুই নম্বর বিক্রিয়াটি হচ্ছে উভমুখী বিক্রিয়া। কারণ এই বিক্রিয়ায় বিক্রিয় সমূহ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ সমূহ ভেঙে গিয়ে বিক্রিয়কে পরিণত হয়। অর্থাৎ যে বিক্রিয়া শুধুমাত্র একদিকে অর্থাৎ সম্মুখ দিকে চলে, সেই বিক্রিয়া হচ্ছে একমুখী। আর যে বিক্রিয়া সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিকে অগ্রসর হতে পারে বা অগ্রসর হয়, সেই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া। এবারে আমরা শিখব তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। তাপমাত্রার পরিবর্তন। এই তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, তাপোৎপাদী
তাহলে তাপমাত্রা পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং অপরটা হচ্ছে তাপ হারী বিক্রিয়া। তাহলে আমরা একটু উদাহরণ দেই। এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, সেই সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিকে এইভাবে লেখা যায়, তাহলে এই বিক্রিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে সেই সাথে 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। যেহেতু এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, সুতরাং এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার সংজ্ঞা কীভাবে দিতে পারি? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয়, সেই সাথে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই রাসায়নিক বিক্রিয়ার সাথে সাথে যদি তাপমাত্রা পরিবর্তন তথা তাপ উৎপন্ন হয়, সেই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমরা আসি তাপ হারী বিক্রিয়ায়। এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে, সেই সাথে 50 কিলোজুল তাপ শোষিত হয়। তাহলে বিক্রিয়াটাকে এইভাবে লিখতে পারি, এই রাসায়নিক বিক্রিয়ায় অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইডের বিয়োজন বিক্রিয়ায় আমরা যদি 50 কিলোজুল তাপ প্রয়োগ করি, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাসে পরিণত হয়। এই বিক্রিয়ায় যেহেতু 50 কিলোজুল তাপ প্রয়োগ করলে বিক্রিয়া সম্পন্ন হয়, সুতরাং এটা একটা তাপ হারী বিক্রিয়া। আমরা একটু গ্রাফ আকারে দেখে আসি। এখানে বিক্রিয়ক সক্রিয় শক্তি অর্জন করার পর উৎপাদে পরিণত হয়। তো বিক্রিয়কের শক্তি এখানে বেশি, উৎপাদকের শক্তি এখানে কম। এই পরিমাণ শক্তি কোথায় গেল? এই চলে যায়, অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? বিক্রিয়কের যে শক্তি, এটা আমরা শক্তি দিতে পারি, এটা হচ্ছে বিক্রিয়ার ধারা। তাহলে বিক্রিয়ক এই পরিমাণ শক্তি অর্জন করার পর উৎপাদে পরিণত হলো এবং দেখা যাচ্ছে উৎপাদের শক্তি কম, বিক্রিয়কের শক্তি বেশি। তাহলে এই শক্তিটুকু পরিবেশে চলে যায়, অর্থাৎ এই ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ হারী বিক্রিয়ার গ্রাফটা কিরকম হবে? এখানে বিক্রিয়কের শক্তি কম, উৎপাদকের শক্তি বেশি। তাহলে বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হলো, এই অতিরিক্ত শক্তিটুকু কোথায় পেল? এই অতিরিক্ত শক্তিটুকু বিক্রিয়ক পরিবেশ থেকে শোষণ করে। এই জন্য এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে তাপ শোষী বা তাপ হারী বিক্রিয়া। আমরা কি বলতে পারি? তাপ শোষী বা তাপ হারী বিক্রিয়া। তাহলে আমরা
রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ যদি তাপমাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে বলতে চাই, তাহলে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হবে সেই সাথে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে। আর তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে হলে অবশ্যই সেখানে পরিবেশ থেকে তাপ শোষণ হবে। এই তাপ শোষণ করার পর যদি কোনো বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, তখন এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা বলতে পারি তাপহারী বিক্রিয়া। এবারে আমরা শিখব ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। তাহলে রেডক্স যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে রেডক্স বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হয় না সেই রাসায়নিক বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে নন রেডক্স রাসায়নিক বিক্রিয়া। এখন রেডক্স বিক্রিয়া কোনগুলা আমরা যাই। রেডক্স বিক্রিয়ার মধ্যে হচ্ছে সংযোজন অথবা সংশ্লেষণ, প্রতিস্থাপন ইত্যাদি। তাহলে সংযোজন বা সংশ্লেষণ, আমরা একটু সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়া দেখি। যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়। আবার ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। এই দুই বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কারণ এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস সংযোজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, সুতরাং এটা একটা সংযোজন বিক্রিয়া। আবার ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, এটাও একটা সংযোজন বিক্রিয়া, কারণ এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন সংযোজিত হয়ে অ্যামোনিয়া তৈরি করলো। আবার এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড সংযোজিত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করলো। তো দুই বিক্রিয়াটাই হচ্ছে দুইটাই সংযোজন বিক্রিয়া, কিন্তু এদের মধ্যে একটা দুইটাই সংযোজন, কিন্তু এদের মধ্যে একটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। এখন তোমরা কি বলতে পারো কোনটা সংশ্লেষণ? দেখি তোমাদের কোনো মন্তব্য আছে কিনা। না, তোমরা কেউ কিছু লেখো নাই। তাহলে আমি বলে দেই, এখানে প্রথম বিক্রিয়াটা সংশ্লেষণ বিক্রিয়া। কেন? তো আমরা জানি যে সকল রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র মৌলিক অণুগুলা সমন্বয়ে যদি কোনো গঠিত হয়, দেখো এখানে নাইট্রোজেন মৌলিক, হাইড্রোজেনও মৌলিক পরমাণু, এখানে অ্যামোনিয়া গঠন করছে, কিন্তু এইখানে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম একটা পরমাণু এবং অক্সিজেন আর একটা পরমাণু, এখানে কার্বন একটা, অক্সিজেন আর একটা, আলাদা আলাদা পরমাণু। তাহলে যদি মৌলিক পরমাণু সমন্বয়ে গঠিত হয় তাহলে সেই ধরনের সংযোজন বিক্রিয়া হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। আর যদি যৌগিক হয়, যেমন এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এখানে ক্যালসিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড হয়, এখানে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড হয়। সুতরাং এখানে যদি আমরা ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড, এই বিক্রিয়াটা আমাদের যেমন সংযোজন তেমনই আবার সংশ্লেষণ। আবার কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড হয়, এটা যেমন সংযোজন তেমনই আবার সংশ্লেষণ।
তাহলে এখানে এই বিক্রিয়াটা আমাদের হতে পারে না, কারণ এখানে ক্যালসিয়াম এবং অক্সিজেন আগে থেকেই যৌগ গঠন করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে, এখানে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। সুতরাং এই বিক্রিয়া দুটার মধ্যে এই প্রথম বিক্রিয়াটা হচ্ছে আমাদের সংশ্লেষণ বিক্রিয়া। আর যদি একটা প্রশ্ন আমি তোমাদের করি তাহলে তোমরা উত্তর দিতে পারবে কিনা জানি না, যে যদি প্রশ্ন আসে এরকম যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। দেখি তোমরা কেউ কিছু লিখছো কিনা। আচ্ছা আমি বলি, এখানে সংশ্লেষণ বিক্রিয়া যদি হয় অবশ্যই দুই বা ততোধিক মৌলিক অণু যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে। এখানে নাইট্রোজেন মৌলিক, হাইড্রোজেন মৌলিক, সুতরাং এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া। এখানে ক্যালসিয়াম মৌলিক, অক্সিজেন মৌলিক, ক্যালসিয়াম অক্সাইড সংশ্লেষণ বিক্রিয়া। এখানে কার্বন পরমাণু মৌলিক, অক্সিজেন মৌলিক, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এটাও একটা সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু সব সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া কেন? এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করছে, এটা একটা সংযোজন বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইড তৈরি করলো, এটাও একটা সংযোজন বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, এটাও সংযোজন বিক্রিয়া। অর্থাৎ সংশ্লেষণ বিক্রিয়া এক ধরনের সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া নয়। যেমন এখানে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করলো, এই বিক্রিয়াটি সংশ্লেষণ বিক্রিয়া নয়, তবে সংযোজন বিক্রিয়া। এই জন্য আমরা বলতে পারি সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া হতে পারে না। এবারে আমরা শিখব দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া দহন বিক্রিয়া যেমন CH4 মিথেনকে যদি আমরা দহন করি তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প হবে। এখানে অক্সিজেন দ্বারা বিক্রিয়া করলেই দহন বিক্রিয়া হয়। এই দহন বিক্রিয়া সমূহে ইলেকট্রন আদান প্রদান ঘটে। আমরা এখন শিখতেছি ইলেকট্রন আদান প্রদান এর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিন্যাস। তাহলে যেহেতু দহন বিক্রিয়া একটি রেডক্স বিক্রিয়া, তো আমরা এখন দেখব এখানে ইলেকট্রন আদান প্রদান হয় কি না এই দহন বিক্রিয়ায়। এখানে যদি আমরা কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করি তাহলে কার্বনের ধরবো x আর হাইড্রোজেনের +1 × 4 = 0, তাহলে x = -4। আর এখানে যদি আমি কার্বনের বের করি, কার্বনের x আর অক্সিজেনের হচ্ছে -2, তাহলে -2 × 2 = 0, তাহলে x = -4 = 0, তাহলে x = +4। তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা ছিল -4, এখানে কার্বনের জারণ সংখ্যা +4। যেহেতু -4 থেকে +4 হয়েছে, সুতরাং এখানে ইলেকট্রনের দেখো এখানে -4 থেকে যেহেতু +4 হয়েছে, অর্থাৎ এর জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর আমরা জানি যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু পরমাণু বা আয়নের ধনাত্মক জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে জারণ ঘটে, অর্থাৎ এখানে কার্বনের জারণ ঘটছে, অর্থাৎ এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটছে। তাই আমরা বলতে পারি এই দহন বিক্রিয়া এক ধরনের রেডক্স বিক্রিয়া। এবারে আমরা শিখব রেডক্স বিক্রিয়ার আরেকটি উদাহরণ, প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার। এই বিক্রিয়ায় জিঙ্ক ধাতু দ্বারা কপার প্রতিস্থাপিত হয়ে, এখানে আগে ছিল কপার সালফেট, এখন হয়ে গেল জিঙ্ক সালফেট, অর্থাৎ জিঙ্ক দ্বারা কপার পরমাণু বা কপার ধাতু এখানে প্রতিস্থাপিত হয়েছে। এই জন্য এই বিক্রিয়াটির নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়াও এক ধরনের রেডক্স বিক্রিয়া। কিভাবে? এখানে
জিঙ্ক যেহেতু মৌলিক এবং অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত নেই, সুতরাং এখানে জারণ সংখ্যা 0। আর এখানে সালফেটের জারণ সংখ্যা -2, তাহলে জিঙ্কের জারণ সংখ্যা হবে +2। তাহলে যেহেতু জিঙ্ক এখানে 0 থেকে +2 হয়েছে, অর্থাৎ জিঙ্কের ধনাত্মক জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এখানে মিতু ইকবাল বলছে স্যার আরেকবার বলেন। হ্যাঁ ঠিক আছে, আমি আরেকবার বলতেছি যে এখানে কপার ধাতুকে প্রতিস্থাপিত করছে এই জিঙ্ক ধাতু। তাহলে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে, আগে ছিল কপার সালফেট, এখন কপারকে প্রতিস্থাপিত করে জিঙ্ক এখানে বসছে, তাহলে কি হয়ে গেল? জিঙ্ক সালফেট। অর্থাৎ এখানে জিঙ্ক দ্বারা কপার পরমাণু প্রতিস্থাপিত হয়েছে। সুতরাং এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর এই প্রতিস্থাপন বিক্রিয়া যে রেডক্স বিক্রিয়া, সেটা আমরা কীভাবে বুঝবো? এখানে জিঙ্কের জারণ সংখ্যা ছিল 0 এবং এখানে জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে +2, অর্থাৎ আগে ছিল 0, পরে হলো +2, অর্থাৎ ধনাত্মক জারণ সংখ্যা 2 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে জিঙ্ক 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়নে পরিণত হয়েছে। আবার এখানে কপারের জারণ সংখ্যা ছিল 2+, আর এখানে কপারের জারণ সংখ্যা 0, অর্থাৎ 2+ থেকে 0 হয়েছে, ধনাত্মক জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানে বিজারণ ঘটছে। কপার 2+, 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হলো। এই ধরনের বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়াও হচ্ছে এক ধরনের রেডক্স বিক্রিয়া। আমরা এখন একটু নন রেডক্স বিক্রিয়ার দিকে যাই। নন রেডক্স বিক্রিয়া অর্থাৎ যে সমস্ত বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটবে না, যেমন প্রশমন বিক্রিয়া। আর এক ধরনের বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার, যেমন HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে। আবার সালফিউরিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম সালফেট এবং পানি তৈরি হবে। এখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি, এখানেও অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হচ্ছে। তো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে যদি লবণ পানি তৈরি হয়, এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া, অর্থাৎ অম্লক্ষারক একটা আরেকটার শক্তিমাত্রাকে নিউট্রাল করে। এই জন্য এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে না বা ইলেকট্রন আদান প্রদান হয় না। কিভাবে হয়, কেন হয় না, আমরা একটু দেখি। এখানে সোডিয়ামের +1, এখানেও সোডিয়ামের +1, এখানে ক্লোরিনের -1, এখানেও ক্লোরিনের -1, অর্থাৎ এখানে যদি আবার হাইড্রোজেনের +1, এখানেও হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2, এইখানেও অক্সিজেনের -2, অর্থাৎ এক্ষেত্রে কোনো মৌলেরই ধনাত্মক জারণ সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পায়নি। সুতরাং এক্ষেত্রে জারণ বিজারণ হয়নি। আর যেহেতু জারণ বিজারণ হয়নি, সুতরাং এটা নন রেডক্স বিক্রিয়া। যেহেতু জারণ বিজারণ ঘটে না, সুতরাং এই বিক্রিয়াটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তোমরা নিচের বিক্রিয়াটা নিজেরাই একটু ট্রাই করো তো, নিচের বিক্রিয়াটা তোমরা নিজেরাই একটু ট্রাই করো। দেখো এখানে সালফিউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট এবং পানি তৈরি করছে। তো এই বিক্রিয়াটাও নন রেডক্স। কেন নন রেডক্স? তোমরা দেখো এখানে হাইড্রোজেনের ধনাত্মক জারণ সংখ্যা +1, ক্যালসিয়ামের +2, সালফেটের -2, তো এখানেও ক্যালসিয়ামের +2, সালফেটের -2, অর্থাৎ ক্যালসিয়ামের আগে ধনাত্মক জারণ সংখ্যা ছিল +2, এখনও +2, অর্থাৎ এখানে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হলো না। আবার সালফেট এখানে -2, এখানেও -2, অর্থাৎ সালফেটেরও ধনাত্মক
জারণ সংখ্যার বা জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। সুতরাং আমরা বলতে পারি যে প্রশমন বিক্রিয়া হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রনের আদান প্রদান হয় না। যেহেতু ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, সুতরাং এখানে আমরা বলতে পারি যে যে সমস্ত বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না সেই সমস্ত বিক্রিয়াই হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। এখানে প্রশমন বিক্রিয়া এক ধরনের নন রেডক্স বিক্রিয়া, কারণ প্রশমন বিক্রিয়ায় কোনো প্রকার ইলেকট্রন আদান প্রদান ঘটে না। আর প্রশমন বিক্রিয়া মানেই হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, সেই ধরনের রাসায়নিক বিক্রিয়াই হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা এবার আসি অধঃক্ষেপণ বিক্রিয়ায়। তাহলে অধঃক্ষেপণ বিক্রিয়া কি? অধঃক্ষেপণ বিক্রিয়া হচ্ছে, যেমন আমরা একটু উদাহরণ দিই। যেমন সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট যদি বিক্রিয়া করানো হয়, তাহলে সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ করে এবং সোডিয়াম নাইট্রেট তৈরি হয়। যেহেতু এখানে সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ তৈরি হলো, এই জন্য এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। আর একটা বিক্রিয়া আমরা দেখে আসি, যেমন সোডিয়াম সালফেট যদি আমরা নিই এবং বেরিয়াম নাইট্রেট যদি যোগ করি, তাহলে কি হবে? বেরিয়াম সালফেট হবে এবং সোডিয়াম নাইট্রেট হবে। এই দুই বিক্রিয়ায় এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের অধঃক্ষেপ পড়ে, এখানে বেরিয়াম সালফেটের সাদা অধঃক্ষেপ তৈরি হয়। তো আমরা দেখি এই অধঃক্ষেপণ বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে কি না। তো এখানে সোডিয়ামের ধনাত্মক জারণ সংখ্যা হচ্ছে +1, এখানেও +1, ক্লোরাইডের -1, এখানেও -1, সিলভারের +1, নাইট্রেটের -1, এখানেও সিলভারের +1, নাইট্রেটের -1, এখানে সালফেট -2, সোডিয়াম +1, বেরিয়াম +2, নাইট্রেট -1, বেরিয়াম 2+, সালফেট 2-, সোডিয়াম +1, নাইট্রেট মাইনাস। তাহলে আমরা এখন দেখি প্রথম বিক্রিয়ায় কি ঘটনা ঘটল। প্রথম বিক্রিয়ায় সোডিয়ামের ধনাত্মক জারণ সংখ্যা ছিল +1, এখানেও +1, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান হলো না। এখানে ক্লোরাইড -1, এখানেও ক্লোরাইড -1, অর্থাৎ এক্ষেত্রেও ইলেকট্রনের আদান প্রদান হয়নি। এবারে সিলভার, এখানেও +1, এখানেও +1, নাইট্রেট এখানেও -1, এখানেও -1, অর্থাৎ এই অধঃক্ষেপণ বিক্রিয়ায় এখানে আমরা সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন দেখতে পাচ্ছি, কিন্তু এই আয়নগুলার বিক্রিয়ক অবস্থায় যে জারণ সংখ্যা ছিল, উৎপাদক অবস্থায় একই জারণ সংখ্যা রয়েছে। সুতরাং এক্ষেত্রে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। যেহেতু জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এই বিক্রিয়াটা নন রেডক্স বিক্রিয়া। এবার সোডিয়াম সালফেট, এখানে সোডিয়ামের +1, সালফেটের -2, এখানেও সোডিয়ামের +1, সালফেটের -2, বেরিয়াম এখানে +2, এখানেও বেরিয়াম +2, নাইট্রেট -1, এখানেও নাইট্রেটের -1, অর্থাৎ এক্ষেত্রেও কোনো অনুপরমাণু বা আয়ন বা যৌগমূলকের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি। সুতরাং এই বিক্রিয়াটিও হচ্ছে একটি নন রেডক্স বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি অধঃক্ষেপণ বিক্রিয়াও হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তাহলে আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম? আমরা প্রথমত শিখলাম রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। তো আমরা গত ক্লাসে যে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন পড়েছিলাম, এই ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে এই রাসায়নিক পরিবর্তনই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এবারে আসি রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। তো রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে ভাগ করা যায়, এরপর তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে ভাগ করা যেতে পারে। এবার ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করেও রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যেমন যদি আমরা বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিন্যাস করতে যাই, তাহলে দুই ধরনের হতে পারে। একমুখী বিক্রিয়া, 2 উভমুখী বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া শুধু সম্মুখ দিকে অগ্রসর হবে, পশ্চাৎ দিকে অগ্রসর হবে না, সেই ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলোই হচ্ছে
একমুখী রাসায়নিক বিক্রিয়া। যেমন পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা তাপ দেই, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস তৈরি হবে। এই ধরনের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে একমুখী। এবার উভমুখী, যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এই অ্যামোনিয়া গ্যাস ভেঙে আবার নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসে ফেরত আসে। অর্থাৎ এই ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে উভমুখী রাসায়নিক বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একমুখী রাসায়নিক বিক্রিয়া, উভমুখী রাসায়নিক বিক্রিয়া। এবারে আমরা আসি তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। তো তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা দুইভাবে ভাগ করতে পারি, এক তাপ উৎপাদী বিক্রিয়া, দুই তাপহারী বিক্রিয়া। তো যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার সাথে সাথে কিছু পরিমাণ তাপ নির্গত হয়, এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আবার যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়ার সাথে সাথেই আবার তাপমাত্রার হ্রাস পায়, অর্থাৎ এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে বলা হচ্ছে তাপহারী। তাহলে তাপ উৎপাদী এবং তাপহারী, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে এই দুইভাবে আমরা ভাগ করতে পারি। এবার ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে যদি আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিন্যাস করি, তখন আবার আমরা দুই প্রকার পেয়ে থাকি, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। তাহলে রেডক্স বিক্রিয়ায় আমরা দেখি যে ইলেকট্রন আদান প্রদান ঘটে, যেমন এখানে সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে নন রেডক্সের মধ্যে আমরা দুইটা পেয়েছি, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ায় এবং অধক্ষেপণ বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, সুতরাং এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলতে পারি নন রেডক্স রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা এর আগের ক্লাসে তোমাদের এই সপ্তম অধ্যায়ে আমরা কি শিখেছি, নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই, এই পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ে আমরা প্রথম ক্লাসে শিখেছি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে, আর আজকে আমরা শিখলাম রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে। এই রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদের মধ্যে আমরা আজকে তাপের পরিবর্তন, বিক্রিয়ার দিক এবং ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ শিখেছি। এছাড়াও আমাদের আরও কিছু রাসায়নিক বিক্রিয়া রয়েছে যেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে তোমাদের এই ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।